প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর নতুন কারিকুলামে তৈরি গণিত বই নিয়ে। আপনাদের গণিত বইয়ের সূচিপত্রে দেখবেন যে প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো প্রাত্যহিক জীবনের সেট, দ্বিতীয় অধ্যায়ে আছে অনুক্রম ও ধারা, তৃতীয় অধ্যায়ে আছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, চতুর্থ অধ্যায়ে আছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, পঞ্চম অধ্যায়ে আছে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ, ষষ্ঠ অধ্যায়ে আছে পরিমাপে ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায়ে আছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং অষ্টম অধ্যায়ে আছে সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ। সর্বশেষ অধ্যায় যেটা আছে সেটা হলো বিস্তার পরিমাপ। আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব প্রথম অধ্যায়ের প্রাত্যহিক জীবনের সেট। সেট কি, সেট কীভাবে প্রকাশ করা হয় সেগুলো সম্পর্কে আজকে আপনাদের জানাবো। চলুন দেখেন, প্রাত্যহিক জীবনের সেট এই অভিজ্ঞতায় শিখতে পারবে, মানে আমরা এই অধ্যায় করলে কি কি শিখতে পারবো সেটাই আলোচনা করা হয়েছে। এই অভিজ্ঞতায় শিখতে পারবে সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, ভেনচিত্র, কার্তেশীয় গুণজ এবং সেটের প্রয়োগ। এই যে মৌমাছি আর পিঁপড়া দেখছেন, এটাকেই বলা হয় ভেনচিত্র। এই ভেনচিত্র কী লেখা আছে দেখেন, মৌমাছি উঠতে পারে, মধু আহরণ করতে পারে, খোলা স্থানে বাসা বাঁধে। আচ্ছা, মৌমাছি উঠতে পারে, পিঁপড়া উঠতে পারে? উঠতে পারে না। মধু আহরণ করে, পিঁপড়া কি মধু আহরণ করে? করে না। খোলা স্থানে বাসা বাঁধে, খোলা স্থানে বাসা বাঁধে? বাঁধে না। এখন পিঁপড়া কী করে সেটাই আমরা দেখব। হেঁটে চলাফেরা করে, পিঁপড়া কিন্তু হেঁটে চলাফেরা করে, কিন্তু মৌমাছি উড়ে উড়ে চলাফেরা করে। শিকারী প্রাণী, কিন্তু মৌমাছি শিকারী প্রাণী নয়, পিঁপড়া শিকারী প্রাণী। গর্তে বাসা বাঁধে, কিন্তু মৌমাছি গর্তে বাসা বাঁধে না। এখন এই পিঁপড়া আর মৌমাছির মধ্যে কি কি জিনিস মিল আছে সেটাই হলো মাঝখানে বসবে ভেনচিত্রর প্রধান লক্ষ্য। এই মিলগুলোই, মিলগুলো কি আছে? 6টি পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই কয়েকটা কাজ মৌমাছি এবং পিঁপড়াদের মাঝে মিল আছে। এই যে দেখেন, একটা ব্ল্যাকবোর্ডে লেখা আছে দলগত ক্রিয়া, একক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এগুলোর মধ্যেও মিল দেখে আমরা ভেনচিত্র তৈরি করতে পারবো। চলুন নিচে দেখা যাক কি আছে। তাহলে আমরা প্রাত্যহিক জীবনের সেট চলেন আলোচনা করি। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। কি দেওয়া হয়? বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে, তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কী কী বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লিখো। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, ধর্ম, এগুলোই তো ছিল। হ্যাঁ, এগুলোর একটা সেট, মানে এগুলোর নাম রেখে কমা দিয়ে পৃথক করতে হবে। দ্বিতীয় হলো, একটু মনে করে দেখো তো, সে যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তখন রং পেন্সিলের সেটে কী কী রং ছিল? আচ্ছা, রং পেন্সিলের সেটে কী কী রং ছিল সেটা আমরা তো অবশ্যই জানি, লাল, হলুদ, সবুজ, বেগুনি, বিভিন্ন 12-13টা রং থাকে। এগুলোর নাম লিখতে হবে। এই যে দেখেন চিত্রে এগুলো দিয়ে দিয়েছে, এই ফাঁকা ঘরে এগুলোই লিখতে হবে। তোমরা অনেকেই নিশ্চয় ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচের একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে। সেটটিতে কী কী রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লিখো। তাহলে কী কী দেওয়া আছে? ব্যাট, বল, গ্লোভস, প্যাড, ট্র্যাম ইত্যাদি যে দেওয়া থাকে এগুলো ফাঁকা ঘরে লিখতে হবে, নামগুলো লিখতে হবে। তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সব কিছুরই সেট হয়। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে, অবশ্যই সেট হতে পারে, বিভিন্ন জনের নাম দিয়ে সেট হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে, যেমন সবুজ ও লাল একটা সেট। তোমাদের পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটা সেট হতে পারে, অবশ্যই হতে পারে। এ তো গেল বাস্তব বস্তু। বিমূর্ত বস্তু ও সেট হয়, যেমন তোমাদের বিদ্যালয়ে ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট একটা বিমূর্ত সেট, বিভিন্ন জনের নামের সেট একটা দলের সেট, এগুলো হতো বিমূর্ত সেট। আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট 1, 2, 3, 4, 5, 6, -5, 5, 6, -7, এগুলো বিভিন্ন সেট হতে পারে। চলুন জেনে রেখো। আচ্ছা, সেটের জনককে, সেট কে আবিষ্কার করছেন, এই গণিত শাস্ত্রের সাথে এর সম্পর্ক কী সেটা নিয়ে আলোচনা করব। আসলে সেট কী কাজে লাগে গণিত শাস্ত্রে?
সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জস ক্যান্টর। কে? জস ক্যান্টর। তার জন্ম কোথায়? জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেটকিড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে। তাহলে সেটের জনককে জস ক্যান্টর, কিন্তু তার বন্ধু ডেটকিড ও এর সাথে সহপাঠী হিসাবে সেটের অবস্থাটা বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তাহলে সেটের সঙ্গে আমরা পেয়ে গেছি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। 1.1 বলা হয়েছে গণিতে সেটের প্রয়োজনীয়তা। গণিতে সেটের প্রয়োজনীয়তা কী? অবশ্যই প্রশ্ন থাকতে পারে সেট কী। তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছ যে গণিতে সেটের কী প্রয়োজন। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। চলুন উদাহরণটা করা যাক। উদাহরণ 1, মৃতুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। তার মানে তাদের ক্লাসের বিভিন্ন ছেলেমেয়েদের মধ্যে একটা কুইজ দেওয়া হয়েছিল। সেই কুইজের নাম ছিল, যে কুইজের মান ছিল, নাম্বার মার্ক ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। মানে এই 100 মার্কের মধ্যে কে কত বেশি মার্ক পেল এবং কত মার্ক পেলে অলিম্পিয়াডে যাবে সেটাই বলা হয়েছে এখানে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60-এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তাহলে 60%-এর বেশি যাদের মার্ক তারা বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। যেমন এই যে দেখেন বিভিন্ন নাম্বার দেওয়া আছে: সাগর, কামাল, মিতু, সেলিম, কলি, দীপ্ত, অভিজিৎ, জেবা, রৌশন, নাহার, তাসনিম, আকাশ, বিভিন্ন মার্কস দেওয়া আছে। এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সময়ের মধ্যে 60%-এর অধিক নম্বর সময়কে এ এবং 60%-এর কম নম্বর সমূহকে আমরা বি দিয়ে চিহ্নিত করব, মানে সেটা প্রকাশ করবো। 60%-এর বেশি মানে 60 মার্কের বেশি এবং 60%-এর কম মানে 60-এর কম। তাহলে দেখেন এ দিয়ে দেখেন কতগুলো নাম্বার আছে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 জন শিক্ষার্থী 60%-এর বেশি নাম্বার পেয়েছে। এই 60%-এর বেশি নাম্বারের সেটগুলো এ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং প্রতিটি সংখ্যাকে এবং প্রতিটি নামকে যেটাই হোক কমা দিয়ে পৃথক করা হয়। এবং বি দেখেন 58, 33, 45, 35, 50, 59। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো, আমরা নিচের বিষয়গুলি স্পষ্টই বুঝতে পেরেছি। যেমন 1 নম্বর হলো 60%-এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকের বেশি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60%-এর কম নম্বর পেয়েছে। দেখেন বেশি, এ সেটে আছে 10টি, বি সেটে আছে 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে 4 জনই বেশি, এই জন্য বলছে বেশি। 60%-এর নিচে প্রাপ্ত নম্বর 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। কত? 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। কিন্তু 60%-এর বেশি যারা পেয়েছে তাদের প্রাপ্ত নম্বর কত থেকে সর্বনিম্ন দেখেন 63 থেকে কত পর্যন্ত? 81 পর্যন্ত। তাহলে 63 থেকে 81-র মধ্যে রয়েছে। এছাড়া আর কি বুঝতে পারলে নিচে ভাঙা করে লেখো। এই যে 63 থেকে 80 আরও কিছু লেখা যাবে। 63 থেকে 81-র মধ্যে 60% শিক্ষার্থীরা অবশ্যই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে, এগুলো লেখা যাবে। 10 জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে এবং বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে, এভাবে আমরা লিখতে পারবো। লক্ষ্য করো, উপরে উদাহরণটি আমরা কিছু গাণিতিক উপাত্ত একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুইটি সেট তৈরি করলাম। কি? সেট এ, সেট বি। এ সেটের উপাদান 10টি, দেখেন এ সেটের উপাদান 10টি আর বি সেটের উপাদান 6টি। তাহলে এখন বলো তো, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে হলে কী কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন? যেমন আমরা নিচের সিদ্ধান্তটি নিতে পারি: যে সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরকম আমরা সিদ্ধান্ত নিতে পারি। যে সকল শিক্ষার্থীদের 60%-এর অধিক নাম্বার তাদের আরও দক্ষতা বৃদ্ধির জন্য ভালোভাবে শিক্ষা দেওয়া উচিত এবং 60%-এর কম যারা নাম্বার পেয়েছে তাদের ভিন্ন ক্লাস নিয়ে তাদের আরও দক্ষতা বৃদ্ধি করলে অবশ্যই তারা পরের বারে
অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে এবং তারা সফলতা অর্জন করবে এভাবে লিখতে পারি। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তার গণিতের প্রতি আচ্ছা এটা বললাম, এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থী 2টি সেটে বিভক্ত করতে পেরেছি। এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে? তাহলে এই উদাহরণের মাধ্যমে সেটের প্রয়োজনীয়তা অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে ভালো কোনটা মন্দ কোনটা এটা আমরা বের করতে পারবো। সেটের মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক ও বিমূর্ত তথ্য সংগ্রহ ও সংকলন চিহ্নিত করতে পারি এবং একই জাতীয় তথ্য উৎপাত্ত আলাদা করার মাধ্যমে উৎপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব। তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করি। 1.2 সেটের প্রকাশ বলা হয়েছে সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে সেটকে প্রকাশ করাও কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। সে বস্তু বা বস্তুর সময় সেট প্রকাশ করবে সেগুলিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কোমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। তাহলে দ্বিতীয় বন্ধনী মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোমা দ্বারা পৃথক করে লেখা হয়। এর আগেই বলেছি আপনাদের। বাংলাদেশের দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার রং এর সেট কি সবুজ ও লাল। দেখেন দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুইটা লিখেছে এবং কোমা দ্বারা পৃথক করেছে দুইটা নাম। জোড়াই কাজ সেটে প্রকাশ করো। অষ্টম শ্রেণীর বিষয় সময়ের বইয়ের সেট কী কী বই পেয়েছিল অষ্টম শ্রেণীতে? তোমার রং পেন্সিলের রঙের সেট তৈরি করতে বলছে, ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তৈরি করতে বলেছে। এখন সেট লেখার পদ্ধতি কিভাবে আমরা সেট লিখব সেটার পদ্ধতি আলোচনা করা হয়েছে। দেখেন সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের ABC এবং XYZ দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদানকে আমরা এলিমেন্ট বলতে পারি। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট অক্ষর ABC এবং XYZ ইত্যাদি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে A, B কি দ্বারা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে। বি সেটের উপাদান A এবং B। উপাদান প্রকাশের চিহ্ন কি? উপাদান প্রকাশের চিহ্ন কি? উপাদান প্রকাশের চিহ্ন এটাকে বলা হয়েছে বিলংস টু অর্থাৎ A belongs to B এর অর্থ হলো A হলো B সেটের উপাদান। আর যদি উপাদান না হয়, যদি এখানে সি দিয়ে দেয় তাহলে বলতে হবে A বিলংস টু সি। মানে যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে লিখছি সি নট বিলং টু বি, অর্থাৎ সি বি এর উপাদান নয়। দেখেন সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি, অর্থাৎ সি ডাজ নট বিলং টু বি। একক কাজ 210 মৌলিক উপাদানের সেট তৈরি করে নিচের উপাদানগুলো খালি ঘর পূরণ করতে হবে। তাহলে 210-এ আমরা মৌলিক সংখ্যা কাকে বলে জানি? মৌলিক সংখ্যা হলো এক এবং ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা ব্যতীত অন্য কোনো সংখ্যাকে যদি ভাগ করা না যায় তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে ভাঙলে অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না এবং তাহলে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। চলুন একক কাজ প্রাত্যহিক জীবনের সেট। 2-এ বলা হয়েছে এক্সের কিছু উপাদান দেওয়া হয়েছে, নিচের ফাঁকা ঘরে কি বসাতে বলছে? বিলংস টু অথবা নটস বিলং টু বসাতে হবে। যেখানে 9 ফাঁকা ঘর তারপরে এক্স আছে, তাহলে এক্সের উপাদান কি 9 আছে? অবশ্যই আছে। তাহলে ফাঁকা ঘরে কী বলছে? বিলংস টু বসাবো। আর এক্সের উপাদান 10 কি আছে? নেই, তাহলে নট বিলংস টু বসাবো। মানে বিলং টু এর মাঝখানে একটা কাটা চিহ্ন দেব। 3 নেই, তাহলে এটাও নট বিলংস। 13 আছে, অবশ্যই বিলংস টু হবে।